আগের ভিডিওটাতে আমি তোমাদের 2025 মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছিলাম। তোমাদের বলেছিলাম কমেন্টে উত্তরগুলো লিখতে, আমি পরের ভিডিওতে উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন ছিল মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন। দেখো, প্রথমেই একটা কনসেপ্ট আমাদেরকে বিষয়ে ক্লিয়ার করে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে কোষ বিভাজন, সেটা অ্যামাইটোসিস হোক, মাইটোসিস হোক, মিওসিস হোক, যে কোনো ধরনের কোষ বিভাজনের মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি করা। আর যদি আমি ঘরটাকে একটা মাঝখান থেকে পার্টিশন দিয়ে দুটো ভাগে ভাগ করে দিই, বিভাজিত করে দিই, তার মানে কি দাঁড়াবে? একটা ঘর থেকে দুটো ঘর হয়ে যাচ্ছে। তাহলে কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা কোনোদিন হ্রাস পাবে না। অ্যামাইটোসিসেও কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, মাইটোসিসেও কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, মিওসিসের ক্ষেত্রেও কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। এবার তোমাদের প্রশ্ন যে ম্যাডাম, বৃদ্ধি যদি পায় কোষ বিভাজনের ফলে, তাহলে কেন আপনি হ্রাস বিভাজন বলছেন? মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয় বলছেন? আমাদের স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি যে যাদের কনসেপ্টে ঠিকমতো ক্লিয়ার না থাকে, বেশিরভাগ স্টুডেন্টরাই পরীক্ষার খাতায় এই উত্তরটা লিখে আসে যে মিওসিসের ফলে কোষের সংখ্যা জনিত্রী কোষের তুলনায় অপত্য কোষের সংখ্যা হ্রাস পায়, তাই মিওসিস হ্রাস বিভাজন। না, এই কনসেপ্টটা তুমি আজকে ক্লিয়ার করবে, সারা জীবন যতদিন বায়োলজি পড়বে, 11, 12, তারপরে হায়ার স্টাডিসে, সব সময় কিন্তু এই কনসেপ্টটা তোমার কাজে লাগবে। এরপরে ক্লাস 12-এ যখন তোমরা স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস পড়বে, মিওসিসের কনসেপ্ট ঠিক না থাকলে কোনো দিন বিষয়গুলো বুঝতে পারবে না। দেখো কি হয়, আমরা জানি যে এন কি নির্দেশ করে? ক্রোমোজোমের নাম্বারকে নির্দেশ করে। এন মানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, একটা সেট অফ ক্রোমোজোমকে বোঝাচ্ছে, আর 2n মানে ডিপ্লয়েড ক্রোমোজোম, তাই তো? n সমান 23 মানুষের ক্ষেত্রে, 2n সমান হচ্ছে 46। তাহলে দেখো, এই 2n সংখ্যক ক্রোমোজোমে হ্যাপ্লয়েড সেটের ক্ষেত্রে কোনোদিন মিওসিস হয় না। ডিপ্লয়েড ক্রোমোজোমের ক্ষেত্রে মিওসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মিওসিস 1, মিওসিস 2। এইটা হচ্ছে দেখো মিওসিস 1, ঠিক আছে? মিওসিস 1-এ কি হচ্ছে দেখো, এই যে জনিত্রী কোষের ডিপ্লয়েড ক্রোমোজোমটা, 2n ক্রোমোজোমটা দুটো ভাগে বিভক্ত হচ্ছে, দুটো কোষে বিভক্ত হচ্ছে, এবং প্রত্যেকটা কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা প্রথমেই অর্ধেক হয়ে যাচ্ছে। জনিত্রী কোষে যেখানে ক্রোমোজোম সংখ্যা 2n, সেখানে মিওসিস 1-এ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা n, মানে এখানে যদি 46 হয় ধরে নাও, অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এখানে কিন্তু 23, তাহলে ক্রোমোজোম সংখ্যা কমলো। সেকেন্ড ফেজটাতে মিওসিস 2টাতে কি হচ্ছে দেখো, এই একটা করে ক্রোমোজোমের একদম মাইটোসিসের মতো সদিশ বিভাজন ঘটছে। একটা ক্রোমোজোমের n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে দুটো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষই তৈরি হয়েছে। এখানে ক্রোমোজোম নাম্বার ছিল 23, এখানেও ক্রোমোজোম নাম্বার 23, এখানেও ক্রোমোজোম নাম্বার 23। আবার একই রকমভাবে এই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে আরও দুটো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়েছে। এখানেও যদি 23 ক্রোমোজোম থাকে, এটারও 23, এটারও 23। তাহলে মিওসিস 1 আর মিওসিস 2 দুটো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা মিওসিস কমপ্লিট হয়েছে বলতে পারি। তাহলে দেখো, একটা মিওসিস শেষ হওয়ার পর একটা জনিত্রী কোষ থেকে 1, 2, 3, 4 চারখানা অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে কোষের সংখ্যা কমছে না, বরং অ্যামাইটোসিস, মাইটোসিসে যেখানে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, এখানে কিন্তু একটা থেকে চারখানা কোষ তৈরি হলো। তা সত্ত্বেও কেন রিডিউস ডিভিশন বা হ্রাস বিভাজন? দেখো, ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে। জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা 46, অপত্য কোষের প্রত্যেকটাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, 23, তাই তো? ওই জন্য ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন। বোঝা গেছে আশা করি? এরপরেও যদি কিছু অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি তোমাদেরকে এই বিষয়টা আরও ভালো করে ক্লিয়ার করে দেবো। সেকেন্ড প্রশ্ন কি ছিল? মেন্ডেলের এক সংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত কত? আগে আমরা ফিনোটাইপ আর জিনোটাইপের কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিই। খুব সহজ বাংলায় আমি তোমাদের বলছি, জিনোটাইপ মানে হচ্ছে জিনের ভিতরে ঢুকে জিনগতভাবে সেই উদ্ভিদটার বা প্রাণীটার বৈশিষ্ট্য দেখা, আর ফিনোটাইপ কথার অর্থ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আমরা বাইরে থেকে দেখতে পাই। কিভাবে মনে রাখবে জানো? আমি তোমাদের প্রথম ভিডিও থেকে বলছি, মুখস্থ করবে না সংজ্ঞা। সব বইতেই তোমরা জিনোটাইপ, ফিনোটাইপের সংজ্ঞা পাবে, কিন্তু না, মুখস্থ করবে না। কিভাবে মনে রাখবে? একটা ক্লাসের বাইরে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তুমি শুনতে পাচ্ছ ক্লাসে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু একজন স্টুডেন্টের গলাটাই তুমি শুনতে পাচ্ছ। তাহলে বাইরে থেকে দেখলে তোমার কি মনে হচ্ছে? একটাই স্টুডেন্ট আছে ক্লাসের মধ্যে।
কিন্তু যখন তুমি দরজাটা খুলে ক্লাসের মধ্যে ঢুকলে তখন দেখলে না একজন তো নয়, দুজন স্টুডেন্ট আছে। কিন্তু বাইরে থেকে দেখে কেন ওরম লাগছিল? একটা স্টুডেন্ট চিৎকার চেঁচামেচি করে ক্লাসটাকে ডমিনেট করছিল, তার বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছিল, ওই জন্যে বাইরে থেকে দেখে তুমি শুধু বাইরে থেকে শুনে তার উপস্থিতিটাই প্রমাণ পেয়েছো। কিন্তু ভিতরে এসে দেখলে দুজন স্টুডেন্ট, যে ডমিনেট করছে ক্লাসটাকে, বাইরে থেকে তার উপস্থিতি প্রমাণ পাওয়া গেলেও আরও একজন স্টুডেন্ট আছে যে রিসেসিভ অবস্থায়, অর্থাৎ চুপচাপ শান্ত অবস্থায় বসে আছে। তাহলে যার বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে সে প্রকট, আর যার বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে না সে প্রচ্ছন্ন। তাহলে দেখো, বাইরে থেকে দেখলে তুমি কিন্তু ফিনোটিপিক্যালি বাহ্যিকভাবে শুধু প্রকটটাই বুঝতে পারছো, কিন্তু ভিতর থেকে দেখলে, জিনোটিপিক্যালি দেখলে তুমি কিন্তু প্রকট আর প্রচ্ছন্ন দুজনের উপস্থিতি বুঝতে পারছো। এবার আমরা তো চেকার বোর্ড বারবার প্র্যাকটিস করেছি এক সংকর জননের, জাস্ট একটুখানি দেখে নাও। মেন্ডেল কি করেছিলেন? একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ, ক্যাপিটাল টির সাথে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছ স্মল টির মধ্যে একটা সংকরায়ন করেছিলেন। এখানে গ্যামেট দুটো আলাদা করা হয়েছে। প্রথম অপত্যজনুতে কি পাওয়া গেছিল? এটা হচ্ছে F1 জনু, ঠিক আছে? প্রথম অপত্যজনুতে কি পাওয়া গেছিল? সংকর লম্বা মটর উদ্ভিদ পাওয়া গেছিল। দেখো, ক্যাপিটাল টি স্মল টি। কেন লম্বা? কারণ ক্যাপিটাল টি এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য প্রকাশিত হয়। স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রিসেসিভ, এর বৈশিষ্ট্য প্রকাশিত হয় না F1 জনুতে। এবার এই সংকর লম্বার মধ্যে আমরা একটা সেল পলিনেশন করছি, স্বপরাগ যোগ করেছি। তার ফলে চেকার বোর্ডে কি পেয়েছি? দেখো, ক্যাপিটাল টি স্মল টি। প্রথমে আমরা এখানে চেকার বোর্ডটা কমপ্লিট করলে পেয়েছি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি হলে আর ক্যাপিটাল টি হলে দুজনকেই কিন্তু বাইরে থেকে দেখলে, ফিনোটিপিক্যালি দেখলে তোমার লম্বাই লাগবে, কিন্তু জিনোটিপিক্যালি দেখলে দুটো কি সেম নয়। একজন দেখো বিশুদ্ধ লম্বা, একজন সংকর লম্বা, কারণ এখানে শুধুই লম্বার জিন আছে। এইটাদের ক্ষেত্রে কিন্তু লম্বাটার জিনও আছে, বেঁটেটার জিনও আছে। লম্বাটা প্রকট বলে ও লম্বা হচ্ছে, কিন্তু বিশুদ্ধ লম্বা তো নয়, সেই জন্য সংকর লম্বা। তাহলে দেখো, কটা বিশুদ্ধ লম্বা আমরা পেয়েছি? একটা। কটা সংকর লম্বা পেয়েছি? দুটো। কটা বিশুদ্ধ বেঁটে পেয়েছি? একটা। তাহলে এই বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এগুলোকে যখন আমরা আলাদা করব, সেটা কিন্তু জিনোটাইপ অনুপাত। তাহলে জিনোটাইপ অনুপাত 1:2:1, কিন্তু ফিনোটিপিক্যালি বাইরে থেকে দেখলে সংকর লম্বাকেও তোমার লম্বা লাগবে, বিশুদ্ধ লম্বাকেও তোমার লম্বা লাগবে। তাহলে এই তিনটেই হচ্ছে লম্বা ফিনোটিপিক্যালি, একটা বেঁটে। এই ফিনোটাইপ অনুপাতটা হচ্ছে 3:1, জিনোটাইপ অনুপাতটা 1:2:1। ভীষণ ইম্পর্টেন্ট 2025 মাধ্যমিকের জন্য। 9 গিনিপিক, একই রকমভাবে গিনিপিকটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 9 মেন্ডেল, কোনো না কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে। যা অসুবিধা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। এরপরে তোমরা যদি বলো, দ্বিসংকর জননের চেকার বোর্ডটাও তোমাদের জানিয়ে দেবো।